প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি আলোচনায় যে বিষয়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারত বাংলাদেশ নিয়ে কেন এত উতলা, সেই প্রশ্নটি অনেকে করছেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে বলছেন বাংলাদেশ ভারত এক ধরনের যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা। আসলে বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের 3 পাশে ভারত পরিবেষ্টিত। ভারত একটা বৃহৎ প্রতিবেশী। 1971 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করেছিল। সেজন্য ভারতের প্রতি বাংলাদেশের মানুষ খানিকটা কৃতজ্ঞ ছিল। কিন্তু গত 53 বছরে ভারত বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে, যেইভাবে বাংলাদেশ ভারতের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে, সেই কারণে বাংলাদেশের প্রতি ভারতের যে বৈষম্যমূলক আচরণ, সে কারণে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ক্ষুব্ধ কিছুটা। বিশেষ করে গত 16 বছর বাংলাদেশে একটি ফ্যাসিবাদ সরকারকে বিনা ভোটে, রাতের ভোটে বা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আনবার জন্য বাংলাদেশের মেজরিটি মানুষ ভারতকেই দায়ী করে। এমনকি 2008 সালের আগে 2 বছরের জন্য যে 111 খ্যাত একটি আর্মি ব্যাকড বিশেষ সরকার ছিল, সেই সরকারটিকে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে বন্দোবস্ত, সেটিও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি করেছিলেন বলে প্রণব মুখার্জি তার বইতেই উল্লেখ করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষের নানান রকমের রাগ ক্ষোভ ভারতের প্রতি আছে। এর বাইরে আমাদের দেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি, আমাদের বর্ডারে তারা আমাদের জনগোষ্ঠীকে হত্যা করে, এমনকি ফেলানির মতো একটি কিশোরী মেয়েকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, আমাদের দেশের টেলিভিশনগুলোকে ভারতে দেখতে না দেওয়া, নানান রকমের প্রতিবন্ধকতা তৈরি করে রাখা, আর বাংলাদেশের দাদার্সে ভারতের টিভি চ্যানেলগুলো দেখছে। এইসব নানান রকমের কালচারাল আগ্রাসন, আমাদের সঙ্গে ভারতের নানান রকমের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সেই সম্পর্কেও দাদাগিরি ফলানো, সব কিছু মিলিয়ে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের রাগ তৈরি হয়েছে। 2014 সালের নির্বাচনের আগে, একটি একতরফা বিনা ভোটের নির্বাচনের আগে, ভারত তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠিয়ে এর জাতীয় পার্টিকে নির্বাচনে আনবার জন্য হোসেন মোহাম্মদ এরশাদকে যে প্রেশার ক্রিয়েট করেছিল এবং বাংলাদেশের বিনা ভোটের নির্বাচনকে জায়েজ করবার জন্য ভূমিকা নিয়েছিল, সেটি নিয়েও মানুষের রাগ আছে। সর্বশেষ অতি সাম্প্রতিককালে বাংলাদেশকে নিয়ে ভারত তাদের সংবাদ মাধ্যমে নানান রকমের মিথ্যা তথ্য প্রচার করে বাংলাদেশ বিরোধিতা জারি রেখেছে। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ বা মাফিয়া রানী বলা হয় যাকে, শেখ হাসিনা, তিনি গণহত্যার মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পরাজিত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেই পালিয়ে যাওয়া গণহত্যাকারী মাফিয়া রানী, তাকে ভারত আশ্রয় দিয়েছে। শুধু শেখ হাসিনাই না, আওয়ামী লীগের আরও অনেক নেতা ভারতে আশ্রয় পেয়েছে। ফলে বাংলাদেশের মানুষের রাগ ক্ষোভ, ভারতের প্রতি যে রাগ ক্ষোভ ছিল, সেটা আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য ভারত নানান রকমের কৌশল বা অপকৌশল অবলম্বন করেছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইসকন নামের যে উগ্র হিন্দুবাদী সংগঠনটি বাংলাদেশে বিশেষ পরিস্থিতি তৈরি করলো এবং একজন মুসলিম আইনজীবীকে যেভাবে কুপিয়ে পিটিয়ে গলা কেটে হত্যা করলো, তার পেছনে ভারতের হাত আছে, আওয়ামী লীগের হাত আছে। পতিত আওয়ামী লীগ নেত্রী, পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনার হাত আছে। এরা এক সূত্রে গাঁথা এবং তারা বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের লোকদের মাধ্যমে এবং তাদের ভেতরে, ইসকনের ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল।
সেই প্রেক্ষাপটটি হলো বাংলাদেশে এই হিন্দুরা মুসলিম আইনজীবী বা কোনো লোককে কুপিয়ে মারার পরে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে হিন্দুদের উপর যদি আক্রমণ করে সেটাকে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখাতে পারে। ভারতের মিডিয়া আগাম বাংলাদেশ বিষয়ে যেসব মিথ্যা রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে অনবরত, সেটিও অনেকের নজরে এসেছে। ফ্যাক্ট চেক করা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ভারতের রিপোর্টগুলি চেক করে এই রিপোর্টই দিচ্ছে যে ভারতে প্রকাশিত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে রিপোর্টগুলি ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেগুলি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত কিছু ন্যাক্কারজনক, অত্যন্ত আপত্তিকর ভূমিকাও নিয়েছে। ইতিমধ্যে ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনে ভারতের বিজেপির নেতারা সহ তারা গিয়ে সেখানে অসম্মানজনক আচরণ করেছে। ভারতের নাগরিকরা, বিশেষ করে বিজেপির নেতাকর্মীরা বাংলাদেশের পতাকার অবমাননা করেছে এই 27 নভেম্বরে। আবার ঠিক 2 ডিসেম্বরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারে ভারতের উগ্রবাদী হিন্দুরা সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে উচ্ছৃঙ্খলতা দেখিয়েছে। সেখানে যে বাংলাদেশের পতাকা টাঙানো ছিল সেই টাঙানো পতাকা নামিয়ে সে পতাকায় আগুন দিয়েছে, বাংলাদেশের অবমাননা করেছে, এমনকি সেই সহকারী হাইকমিশনে আক্রমণ চালিয়েছে। এখানেই থেমে থাকেনি, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে হুমকি দিয়েছে, বাংলাদেশের এই খুলনা অঞ্চল নাকি তাদের দরকার দখল করে নেবে, বাংলাদেশের চিটাগাং অঞ্চল তাদের দরকার দখল করে নেবে, বাংলাদেশের পার্বত্য অঞ্চল পুরাটাই তাদের দরকার দখল করে নেবে, শুধু বাংলাদেশ দখল করে নেবে আর বাংলাদেশ বসে বসে আঙুল চুষবে। অনেকেই এই আশঙ্কা করে জিজ্ঞেস করেন, ভারত কি বাংলাদেশকে দখল করে তাদের একটি অঙ্গরাজ্য বানাতে চায়? এক কথায় নাকচ করে দিচ্ছি, না, সেটি চায়ও না, সেটি সম্ভবও নয়। বাংলাদেশের মানুষ লড়াকু, তারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করেছে। তারা বুকের রক্ত দিয়ে যুদ্ধ করে ভাষা অর্জন করেছে, বাংলা ভাষা। সেই দেশ বাংলাদেশ, সেই মানুষের দেশ বাংলাদেশ। তারা এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। তার উপরে জিও পলিটিক্স বলতে একটা কথা আছে। ভারত তার আশেপাশের সকল ছোটোখাটো রাষ্ট্রগুলোকে এমনভাবে শোষণ করেছে, এমনভাবে খেপিয়ে তুলেছে, তাদের পক্ষে কেউ নেই। শ্রীলঙ্কা তাদের বিরুদ্ধে, মালদ্বীপ তাদের বিরুদ্ধে, এমনকি হিন্দু রাষ্ট্র নেপাল সেটিও তাদের বিরুদ্ধে। ভুটান তাদের একদম অনুগত ছিল, ভুটান তাদের উপর বিরক্ত। কোন দেশ আছে তাদের পক্ষে আশেপাশের? পাকিস্তান তাদের চিরবৈরী, চায়না তাদের চিরবৈরী। মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক নেই, কারণ মিয়ানমার এবং চায়না সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তাহলে এই অঞ্চলে ভারত কিসের বলে দাদাগিরি করে? ভারত কি তাদের 7 সিস্টার্স এরিয়ায় কি ঘটতে পারে? বাংলাদেশ যদি সেখানে ভারত সরকারকে অখণ্ড ভারতের পক্ষে সহযোগিতা না দেয়, তাহলে কি ঘটতে পারে সেই ধারণা তাদের নিশ্চয়ই আছে। তারপরও তারা বাংলাদেশকে নিয়ে আপত্তিকর আচরণ, আপত্তিকর কাজ এবং নানান রকমের বাজে কথা বলেই যাচ্ছে। বাংলাদেশি রোগীরা চিকিৎসা নিতে ভারতে যায়, অনেকেই যায়। সেখানে ভারতের চিকিৎসক নাকি বলে দেন ভারতের পতাকাকে প্রণাম করলে চিকিৎসা দিবে, না হলে দিবে না। বাংলাদেশের রোগীদেরও লজ্জা হওয়া উচিত। এরপরও তারা ভারতে চিকিৎসার জন্য যাবে? বাংলাদেশে যে চিকিৎসা আছে সেটা দিয়ে করোনার সময় তাদের বাঁচিয়ে রাখা হয়নি।
ভারতে যে পরিমাণ লোক মারা গেছে, দিল্লিতে করোনায় যে পরিস্থিতি হয়েছে ভয়াবহ, বাংলাদেশে কি তার থেকে খারাপ অবস্থা হয়েছিল? এই চিকিৎসকরা কি প্রাণপণ যুদ্ধ করে চিকিৎসা দিয়ে এদেশের মানুষকে বাঁচিয়ে রাখেনি তখন? তারপরেও যদি কেউ মনে করেন বাংলাদেশের কোথাও কোথাও ঘাটতি আছে, তাদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া দরকার, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, ইন্ডিয়ায় যেতে হবে। হ্যাঁ, তারা যদি সমতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে আমাদের সার্বভৌমত্বকে শ্রদ্ধা রেখে সম্পর্ক বজায় রাখে, ভারতে যেতে আপত্তি নেই। কিন্তু তারা সেটা করছে না। এমনকি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি পর্যন্ত, খুব গুরুত্বপূর্ণ একজন নেত্রী, তিনি পর্যন্ত বলছেন, কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন, লিখিত আবেদন জানাবেন, বলছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের রক্ষার জন্য জাতিসংঘকে অনুরোধ করতে শান্তি বাহিনী পাঠানোর জন্য, শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য। কতটা নিচু মনের পরিচয়! হয়তো মমতা ব্যানার্জি একটা রাজনীতির মাইলেজ নিলেন, দেখেছেন যে বাংলাদেশের এই সংখ্যালঘু কার্ড খেলে বিজেপি ওইখানকার হিন্দুদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করে তারা রাজনীতির, ধর্মীয় রাজনীতির মাঠে গিয়ে যাচ্ছে, সুতরাং পিছিয়ে যাচ্ছে মমতার দল, সুতরাং মমতাকেও একটু ধর্মীয় কার্ড খেলতেই হলো। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন ইস্যু তুলে কথা বলা, জাতিসংঘের সৈন্য আহ্বান করা, সেটাও করলো, কিন্তু এতে কিছুই যায় আসে না। বাংলাদেশ 18-20 কোটি মানুষের দেশ। একটু আগে বলছিলাম, অনেকেই প্রশ্ন করেন যে ভারত কি বাংলাদেশকে দখল করে তাদের অঙ্গরাজ্য বানাতে চায় কিনা। একবার ভেবে দেখেন, বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ। ভারত বাংলাদেশকে তাদের সঙ্গে নেওয়ার খায়েশ পূর্ণ করতে গিয়ে 18 কোটি মুসলমানের ওই দেশে সংখ্যা বাড়াবে, এটা পাগলও বিশ্বাস করে না। সুতরাং ভারত এটা চায় না, এটা পারবেও না, প্রশ্নই ওঠে না, চায়ও না, পারবেও না। কিন্তু তারপরও বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলে পদানত করে রাখতে চায়। তাদের শেখ হাসিনাকে যেরকম তাদের ভৃত্য হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশে, সেই ভৃত্য তাদের সব আবদার পূরণ করেছে এবং কতটা নির্লজ্জের মতো সব কিছু দিয়ে শুধু ক্ষমতায় থাকার বিনিময়ে বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, মনে রাখতে হবে। এখন ভারতের আপত্তিটা ওই জায়গায় যে তারা তাদের অনুগত একটা ভৃত্যকে, শেখ হাসিনাকে বিনা ভোটে এইখানে ক্ষমতায় রেখেছিল, বিনিময়ে শেখ হাসিনার কাছ থেকে তারা সব পেত। রেল চলাচলের অধিকার পেত, এই স্থল পথে যাতায়াতের অধিকার, এক অংশ ভারতের এক অংশ থেকে আর এক অংশে যাওয়া সেটা পেত, নানান রকমের বাণিজ্য বৈষম্য, এই আদানির সঙ্গে চুক্তি, বিদ্যুতের চুক্তি, সব রকমভাবে তারা আমাদের শোষণ করবে, সেই অধিকারটা তারা অর্জন করে নিয়েছিল একটা ভৃত্যর মাধ্যমে, চাকরের মাধ্যমে। সেই চাকর যখন এদেশের মানুষের আন্দোলনের মুখে পরাজিত হয়ে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে, ভারতে আশ্রয় নিয়েছে, ভারত দেখেছে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেল ওই সেন্সে যে এখন তো বাংলাদেশ থেকে যা চাই তাই পাবো না, আমাদের সেই ভৃত্য তো আর ওখানে নেই। এই ধাক্কাটা ভারত সামলাতে পারছে না। যে ভারত তার দেশে সংখ্যালঘু মুসলমানদেরকে কচুকাটা করে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি গুজরাটের কসাই হিসেবে খ্যাত হয়েছিলেন, যেই ভারত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাদের কথা একবারও ভাবে না, সেই ভারত মায়াকান্না করে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে যারা আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল, তারা কেউ কেউ জনরোষের মুখে পড়েছে, এটা সত্য। তারপরে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, সেটা তো সংখ্যাগুরু মুসলমানরাও, সবলরা দুর্বলের উপরে অনেক সময় অনেক আক্রমণ চালায়। পৃথিবীর সব দেশেই কম বেশি এরকম হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ এটাকে সাপোর্ট করে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ
অসাম্প্রদায়িক চেতনা নিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে ভাই ভাই বোন বোন হয়ে থাকতে চায়। সেই আকাঙ্ক্ষা বাংলাদেশের বেশিরভাগ মানুষের আছে। তারপরে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তার প্রতিকারও এদেশেই করতে হবে, সেটা ভারতের কথায় হবে না, অন্য কোনো দেশের কথায় হবে না। বরং ভারতের উচিত তাদের নিজেদের দেশে মনোযোগ দেওয়া, যে তাদের সংখ্যালঘু মুসলমানদেরকে তারা কিভাবে আস্থার সংকটে ফেলেছে তাদের নিপীড়ন দিয়ে। সুতরাং বাংলাদেশ নিয়ে ভাববার জন্য, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভাববার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। এইটা এখানে নিজেরাই মিলেমিশে তারা থাকার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সেটা আমরাই করব। বিশেষ করে এইবার ইসকনের উগ্র সদস্যরা এবং তার মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করলো, তারপরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সহ ছাত্র জনতা, রাজনৈতিক নেতাকর্মী, সরকার সবার আহ্বানে হিন্দুদের উপরে একটি টোকাও পড়েনি। এটাই সম্প্রীতি, এটাই ঐক্য। আমরা এমন বাংলাদেশ চাই, সেটা আমরাই অর্জন করব। ভারতের এখানে কোনো দরকার নেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।